হ্যালো ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড পেরেন্টস, আমি রাজেশ দে। বিগত 10 বছর ধরে ছেলে মেয়েদের ক্লাস 11-12-এ ফিজিক্স সাবজেক্টই পড়িয়ে আসি। আর লাস্ট 5 বছর ধরে আমি যেই মেন আর নিট ফিল্ডে কাজ করছি। যেই মেন আর নিট ফিল্ডে আমি ফিজিক্স বিষয়টি পড়িয়ে আসছি এবং ছেলে মেয়েদেরকে মেন্টরশিপ দিয়ে আসছি। নমস্কার, আমি সুমন মান্না, কেমিস্ট্রির মেন্টর বা গাইডার। আমি বিগত 10 বছর ধরে কেমিস্ট্রির ক্লাস 11-12 পড়িয়ে আসছি এবং লাস্ট 5 বছর ধরে আমি নিট এবং জেই মেন ফিল্ডে যথারীতিভাবে কঠোর পরিশ্রমভাবে কাজ করে চলেছি। তার আগে একটা কথা বলে দিই, আমরা কিন্তু কোনো ভাই নই, পাড়ার দাদাও নই, ঠিক আছে? আমি যে ছিলাম, এই যে বললাম লাস্ট 5 বছর ধরে আমি যেই মেন আর নিট ফিল্ডে ফিজিক্স পড়িয়ে আসছি। বিগত 5 বছর ধরে সত্যি কথা বলতে আমি এইচএস পড়াইনি, আমি শুধুমাত্র যেই মেন আর নিট ফিল্ডেই কাজ করছি। এখন ঘটনা হচ্ছে শুধুমাত্র ফিজিক্স পড়ালে তো আর যেই মেন বা নিট ক্র্যাক করা পসিবল নয়। তোমরা প্রত্যেকে জানো যে যেই মেন হয় ফিজিক্স কেমিস্ট্রি আর ম্যাথ নিয়ে, আর নিট হয় ফিজিক্স কেমিস্ট্রি আর বায়োলজি নিয়ে। এবার ধরো আমি ফিজিক্স যদি খুব ভালো পড়িয়েও দিই, কেমিস্ট্রিও তো ভালো করে পড়াতে হবে, কেমিস্ট্রি তো ছেলে মেয়েদেরকে পারতে হবে, কেমিস্ট্রি না পারলে কি করে হবে? সেই সম্পর্কে স্যারের সাথে আমার পরিচয় হয়। আর আমাদের যে কমন স্টুডেন্ট আছে তারা পজিটিভ ফিডব্যাক দিয়েছে, আমাকে বলেছে সুমন স্যার ভালো কেমিস্ট্রি পড়াচ্ছেন, সুমন স্যার খুব ভালো বোঝাচ্ছেন। আমার যে সুমন স্যারের যে স্টুডেন্ট সুমন আমার কাছে পড়েছে, তারা সুমন স্যারকে বলেছে যে আমার কাছে তাদের পড়তে ভালো লেগেছে। যাই হোক, এই সম্পর্কে আমাদের আলাপ। আর বিগত 4-5 বছর ধরে আমি চিনি, যে বললাম যতদিন ধরে আমি যেই মেন আর নিট পড়াচ্ছি ততদিনই স্যারের সঙ্গে আমার আলাপ। কি স্যার? একদম স্যার, ঠিক কথা বলেছেন। তো এতদিন পর্যন্ত কোনো অফিসিয়াল কোলাবোরেশন আমাদের হয়নি, জাস্ট আনঅফিসিয়ালি আমি ফিজিক্স পড়াতাম, উনি কেমিস্ট্রি পড়াতেন, কিন্তু অফিসিয়াল কোলাবোরেশন হয়নি। আজকে প্রথম আমরা অফিসিয়ালি কোলাবোরেট করলাম। আর ভাবলাম যে একসঙ্গে একটা প্ল্যাটফর্ম কেন যদি তৈরি করা যায়, তাহলে মনে হয় আমরা কাজটা পরবর্তীকালে ভালো করতে পারবো। তারপরে আস্তে আস্তে আমাদের এই স্মার্ট বোর্ডারে কেনা হলো, এই স্টুডিও সেট আপ হলো, ঠিক আছে? আমার অলরেডি একটা চ্যানেল রয়েছে, সেখানে আমি ক্লাস 11-12-এর ফিজিক্স পড়াচ্ছি। ক্লাস 11-12 বলাটা ভুল হবে, শুধুমাত্র যেই মেন আর নিটের ফিজিক্স অলরেডি পড়িয়ে আসছি। স্যারও অলরেডি প্ল্যানিং শুরু করে ফেলেছেন, স্যারও খুব শীঘ্রই শুরু করে দেবেন। আর অলরেডি এই চ্যানেলে তোমাদের 9-10-এর কেমিস্ট্রি পার্টটা স্যার অলরেডি পড়ানো শুরু করে দিয়েছেন। যাই হোক, এবারে প্রথমে বলবো কেন এই ভিডিওটা করার প্রয়োজন হলো, আমরা কি বলতে চাইছি। বিগত 5 বছর ধরে পড়ি, এটুকু তো বুঝতে পারলাম যে পড়াশোনার পরিস্থিতি কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। যবে 2020 সালে যখন 2020-তে নাকি স্যার কোভিড, 2020-তে যখন কোভিড আসে, কোভিডে আসার আগে কিন্তু এডুকেশন সিস্টেম আলাদা টাইপের ছিল। এডুকেশন সিস্টেম বলবো না, এডুকেশনটা আলাদা টাইপের ছিল। এডুকেশনটা বেসিক্যালি অফলাইন ছিল। আগে অফলাইনেই পড়ানো হতো। যেই মেন আর নিট ধরো, আমার চোখে এরকম ছেলে আমি দেখিনি, খুব কম দেখেছি যে আকাশে এলএনএ কোচিং না নিয়েই তারা যেই মেন আর নিট ক্র্যাক করে ফেলেছে। কিন্তু কোভিডের পর থেকে সিনারিওটা কিন্তু অনেক চেঞ্জ হয়ে গেছে। তোমরা প্রত্যেকে জানো যে ইউটিউবে কিন্তু বড় বড় সংস্থা, ফিজিক্সওয়ালার মতো বা আন একাডেমির মতো বড় বড় সংস্থা কোভিডের পর থেকে গড়ে উঠেছে এবং সেখানে কিন্তু ইন্ডিয়ার বেস্ট টিচারদেরকে নিয়ে পড়ানো হয়। অনলাইনে কন্টেন্ট অ্যাভেলেবেল ভরে ভরে রয়েছে, ফ্রিতে রয়েছে, আর খুবই অল্প টাকাতে ব্যাচ পাওয়া যায়। আগে আমরা যখন ছোট ছিলাম, আমরা যখন ক্লাস 11-12-এ পড়তাম, তখন তো আমরা যেই আকাশ এলেন এফোর্ড করতে পারিনি, যাই জন্য এরকম অনেক গরিব ছেলেই আছে যারা এফোর্ড করতে পারেনি, তারা যেই মিনিট ক্র্যাকও করতে পারেনি। কিন্তু এখন সেটা কিন্তু পসিবল, ঠিক আছে? একদম প্রত্যন্ত গ্রামে থাকা ছেলেটি খুবই অল্প টাকার বিনিময়ে বা বিনা পয়সাতে তারা যেই মেন আর নিটের প্রিপারেশন কিন্তু ইজিলি নিতে পারে। এখন ঘটনা হচ্ছে শুধুমাত্র গরিব ছেলেটা যে অনলাইনে প্রিপারেশন নিচ্ছে আর যে কেউ অনলাইনে প্রিপারেশন নিচ্ছে না, এমনটা তো নয়। আগেকার দিনের টপার আর এখনকার দিনের টপারের মধ্যেও পার্থক্য আছে। একটা সেম স্যার অনলাইনে যে স্যারটা টপারকে পড়াচ্ছে, সেই স্যারটা কিন্তু একটা মিডিয়কার ছেলেকেও পড়াচ্ছে। এখন কম্পিটিশন তো হিউজ পরিমাণে বেড়ে গেছে। আর এত বেশি কম্পিটিশন বেড়ে গেছে, তুমি ধরো না, এটা আমার কথা বিশ্বাস করতে হবে না, তুমি নেটে সার্চ করে দেখবে 2024-এ বা 2023-এ নিটের কাট অফটা কোন জায়গাতে গেছে। 2014 সালে কত পার্সেন্টেজ পেলে যেই মেন হতো, আর 2024 সালে বা 2023 সালে কত পার্সেন্টেজ পেলে যেই মেন হয়েছে। তোমরা বললে বিশ্বাস করবে না, তুমি যদি নিটে 90% স্কোর করো, তাহলে ওয়েস্ট বেঙ্গল বলছি, অল ইন্ডিয়ার সব থেকে বাজে কলেজে, বাজে কলেজ মানে কোনো কলেজ বাজে নয়, কিন্তু এমবিবিএস সব কটা কলেজই কিন্তু খুব ভালো। কিন্তু সেই এমবিবিএস এর মধ্যে যে সব থেকে লাস্টের দিকে কলেজ যেটা রয়েছে, সেইখানে তোমাকে যদি এন্ট্রি মারতে হয়, তোমাকে 90% স্কোর করতে হবে। ভাবতে পারছো? 90% স্কোর করতে হবে। আর সব থেকে বড় কথা, এবারে নিটে তো তুমি যদি ফুল স্কোর করো না,
তুমি যদি সব প্রশ্নের যদি উত্তর দিয়ে আসো chance পাবে। তাও তুমি এইমস দিলে চান্স পাবে না। ভেবে দেখছো কম্পিটিশনটা কোন জায়গাতে গেছে? তাহলে আজকের দিনে না শুধুমাত্র অনলাইন পড়ে, শুধুমাত্র অফলাইন পড়ে হবে না। আর স্বাভাবিক, তোমাদের যারা দাদা দিদি যারা আকাশ লাইনে পড়ে তারা একটু খোঁজ করে দেখবে, তারা প্রত্যেকে কিন্তু অনলাইনে কোচিং করছে প্লাস অফলাইনে কোচিং করছে। ব্যাপারটা পুরো হাইব্রিড চলছে আর কি। ধরো অফলাইনে কি হলো, একটা স্যার কোনো একটা স্পেসিফিক চ্যাপ্টার পড়িয়ে দিলেন, আর ওই চ্যাপ্টারটাই কিন্তু অনলাইনে বারবার রিভিশন করার সুযোগ রয়েছে। তাহলে একটা ছেলে অফলাইনেও পড়েছে, অফলাইনের বেনিফিট নিচ্ছে, স্যারদের সঙ্গে ফিজিক্যাল ইন্টারাকশন হচ্ছে, আর সেই স্পেসিফিক জিনিসটা কিন্তু সে অনলাইনেও কিন্তু বারবার রেগুলার প্র্যাকটিস করছে। আর কোথাও না কোথাও লাস্ট 5 বছর ধরে আমিও কিন্তু এভাবে পড়িয়ে এসেছি। আগে কি করতাম বলো তো? আগে আমিও ফিজিক্স ওয়ালার ভিডিও রেকমেন্ড করতাম, আনএকাডেমির ভিডিও রেকমেন্ড করতাম, স্যারও তাই করতেন তো নাকি? একদম তাই করতাম তো আমি। ঘটনাটা হচ্ছে যে আমরা এরকম করে পড়িয়ে পড়িয়ে দেখলাম যে মার্কেটে একটা ব্যাড রেপুটেশন ছড়িয়ে যাচ্ছিল যে স্যারটা হয়তো পড়াতে পারছে না, বা ভিডিও দিয়ে পড়াচ্ছে। কিন্তু কি করবো বলো তো, কম্পিটিশনটা এই জায়গায় চলে গেছে। যাতে করে ওই সমস্যাটা না হয় তাই জন্য আমি নিজে থেকেই এখন অনলাইনে ভিডিও রেকর্ড করছি, যাতে করে স্যার একটা কথা বলুন, যে ছেলেটি অনলাইনে ক্লাস করছে, মানে কেমন হয় একটা ছেলের যদি অনলাইন টিচার আর অফলাইন টিচার সেম হয়? ধরুন আমি একটা ছেলেকে অনলাইনে পড়াচ্ছি আর আমি সেই ছেলেটাকে অফলাইনে পড়াচ্ছি, তাহলে এটা ব্যাপারটা কেমন হয়? ব্যাপারটা তো খুবই দারুণ হয়। কেন কি এটা একটা হাইব্রিড মডেল। যে টিচার অনলাইনে পড়াবে আর সেই টিচারের কাছে যদি অফলাইনে পড়ার একটা সুযোগ থাকে, এটা দারুণ একটা সুযোগ। এবং এই সুযোগটাকে যদি কোনো স্টুডেন্টস কাজে লাগাতে পারে, তো আমাদের মনে হয় স্যার এটা খুবই ভালো একটা পজিটিভ হবে ব্যাপারটা। সব থেকে বড় কথা একটা জিনিস ভেবে দেখুন, আমি গার্জেনদেরকে আপনি করে বলছি আর স্টুডেন্টদেরকে তুমি করে বলছি। সপ্তাহে 2 দিন ক্লাস হয়, যদি 1.5 ঘন্টা করে ক্লাস হয় তাহলে তুমি আপনারা দেখবেন যে 3 ঘন্টা করে সময় থাকছে সপ্তাহে, মানে মাসে ধরে রাখুন 4 দিনে 12 ঘন্টা। 12 ঘন্টার মধ্যে এত কিছু পড়াতে হচ্ছে। আর কোথাও না কোথাও এটা তো সত্যি কথা যে অনলাইনে সময়টা কিন্তু অ্যাভেলেবেল থাকে, প্রচুর সময় থাকে, অনেকক্ষণ ধরে পড়ানো যায়। এখন বাড়িতে বসে দেখা যায়। এখন ধরুন অনলাইনে যে টিচারটি পড়াচ্ছে সেই টিচার তো আমার স্টুডেন্টের তো কোথায় ফল্ট, ধরুন 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 সুমন স্যার আমার স্টুডেন্ট, আমি যদি সুমন স্যারকে অফলাইনে পড়াই, আমি জানবো যে সুমন স্যারের ফিজিক্সের এই অঙ্কটাতে অসুবিধা হয়, তাহলে আমি তাকে ট্রিট করতে পারবো যে তুমি এই অঙ্কটা করো, এই অঙ্কটা এইভাবে করো, তোমার প্রবলেম হচ্ছে এটা। কিন্তু অনলাইনের টিচার কি হচ্ছে, অনলাইনে কিন্তু এই দেখো আমি এখন ক্যামেরার সামনে শুট করছি, আমি জানি না যে ক্যামেরার পেছনে কোন কোন অডিয়েন্স, কোন কোন গার্জেন, কোন কোন স্টুডেন্ট আমার এই ভিডিওটা দেখছে। তাহলে আমাকে একটা এভারেজ পড়াতে হচ্ছে। কিন্তু তাহলে অনলাইনে কি হচ্ছে, আমি অনলাইন থেকে সময় নিচ্ছি, মানে অনেক সময় ধরে আমি পড়াতে পারছি, অনেক কিছু পড়াতে পারছি। আর অফলাইনে এসে আমি সেই স্পেসিফিক স্টুডেন্টের বুঝতে পারছি যে কোথায় কি সমস্যা হচ্ছে। তাহলে এই অনলাইন আর অফলাইনের কম্বিনেশনটা যদি ভালোভাবে করা যায়, তাহলে কোথাও না কোথাও এটা একটা বিশাল বড় পাওয়ারফুল টুল হিসাবে, মানে অনলাইনটাকে আমরা যদি বিশাল ভালো একটা পাওয়ারফুল টুল হিসাবে ইউজ করতে পারি। তো এই অফলাইনেরও কিছু ভালো দিক আছে, কিছু খারাপ দিক আছে। তো এবারে স্যার আপনি আমার বক্তব্য হচ্ছে স্যার, এটা নিয়ে কিছু বলুন আপনি। অনলাইন আর অফলাইনে একসাথে আমার মনে হয় না যে কোথাও এভাবে পড়ানো হয় বলে। আপনার কি মনে হয় স্যার? আপাতত আমার কথা বিশ্বাস করতে হবে না। এটা বিষ্ণুপুরে প্রথম হচ্ছেই, তার সঙ্গে সঙ্গে আমার মনে হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে এটা প্রথম হচ্ছে। আপনারা খুঁজে দেখুন তো ওয়েস্ট বেঙ্গলে কোথায় এটা আছে। গর্ব করে বলছি, এই যে জিনিসটা আমরা করতে চলেছি এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলে প্রথম হচ্ছে। বিষ্ণুপুরে আমার বাড়ি, আমি বিষ্ণুপুরের ছেলে, তাই জন্য বিষ্ণুপুর দিয়ে শুরু করছি। ঠিক আছে স্যার, আপনি এই ব্যাপারটা একটু এক্সপ্লেন করুন। যারা মিডিওকেয়ার স্টুডেন্টস থাকছে না, তাদের অনেকটাই নলেজে ল্যাক থাকে। তাদের থেকে বড় কথা কি বলুন তো? হ্যাঁ বলুন। সব থেকে বড় কথা হচ্ছে যারা লাস্ট 4 বছর ধরে, 4 বছর ধরে বলবো না, যারা লাস্ট 4 বছর নিট ক্র্যাক করেছে রানিং ইয়ারে, তাদের মধ্যে আমি একটা কমন জিনিস দেখেছি স্যার, তারা না ক্লাস 7 থেকে 8 থেকে আকাশে পড়ে, ক্লাস 7-8 থেকে অনলাইনে এলএনএ আকাশে কোচিং নিচ্ছে। এবারে ঘটনা হচ্ছে বিষ্ণুপুরে 3-4টে ছেলে হয়তো ক্লাস 7-8 থেকে আকাশ এনে এফোর্ড করতে পারে, কিন্তু যদি আপনি একটু কলকাতা চলে যান বা দুর্গাপুর চলে যান, তাহলে কিন্তু সেখানে ছেলেমেয়েরা ক্লাস 7-8 থেকে কিন্তু আকাশ এনে পড়ছে। না, তাদের লক্ষ্যটা স্থির করে নিয়েছে 7-8 থেকেই যে তারা নিট বা জেই মেন দেবে, এবং তাদেরকে প্রিপারেশনটাও সেরকম করেই করানো হচ্ছে আর কি। এক্স্যাক্টলি। তাহলে যে ছেলেটি ক্লাস 8 থেকে প্রিপারেশন শুরু করছে, তাহলে ক্লাস 8, ক্লাস 9, ক্লাস 10, 11, 12, স্যার 5 বছর আপনি যেটা দেখছেন যে
ছেলেটি রানিং ইয়ারে নিট ক্র্যাক করলো, রানিং ইয়ারে যেই মেন পেলো, সে কিন্তু 2 বছর প্রিপারেশন নেয়নি, তার প্রিপারেশন কিন্তু অলরেডি 3 বছর আগে থেকে শুরু হয়ে গেছে। আর এটা আমার কথা নয়, সমাজে দেখুন এটাই তো হচ্ছে। একদম এটাই স্যার বাস্তব। এটা যারা যারা করতে পারবে তারা তারা নির্দিষ্ট লক্ষ্যে ঠিক পৌঁছে যাবে। এবারে সমস্যাটা হচ্ছে যারা হচ্ছে ক্লাস 8 থেকে আকাশ এলেন এফোর্ড করতে পারবে না, তাদের কি হবে? তারা কি ভাববে? ধরো একটা ছেলে যে নিটের নামটাই প্রথম ক্লাস 10-এ শুনছে, 11-এ শুনছে, ক্লাস 9-এ দেখবেন বইটা এইটুকু 100 পাতার বই হয়, 10-এও 100 পাতার বই হয়, কিন্তু স্যার 12-এ কেমিস্ট্রি, 11-এ কেমিস্ট্রি বইটা কত পাতার? প্রায় 1000 পাতার বইটা আপনারও পড়তে কষ্ট হয়, স্টুডেন্টদেরও পড়তে তো একদম 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 স্যার যেটা বলেছে 100% কারেক্ট। স্যারের পড়াতে কষ্ট হয় মানে এই নয় স্যার পড়াতে পারে না। আরে বাবা, স্যার তো পড়াতে পারছে, কিন্তু স্টুডেন্টদের নিতে হবে তো। স্টুডেন্ট নিতে পারছে না সেটাকে। স্টুডেন্ট নিতে পারছে না, সমস্যাটা এখানে বিশাল প্রবলেম ফেস করছি। যে ছেলেটি 10-এ বুদ্ধিমান, সে ছেলেটা কিন্তু 11-এ বুদ্ধিমান থাকতে পারছে না, কারণ সে তার দৌড় ছিল 100 পাতার মধ্যে, কিন্তু তার দৌড়টা কিন্তু আর 1000 পাতার মধ্যে নেই। এবারে যে মিডিয়কার ছেলে হবে, সে কিন্তু এইচএস প্লাস নিট করতে যাবে, প্রথম 3 মাসে শুরুও করে, হ্যাঁ প্রথম 11-এর প্রথম 3 মাস শুরুও করে, কিন্তু তারপরে আর কন্টিনিউ করতে পারে না, হিউজ প্রেসার থাকে। কারণ 10 থেকে উঠে 11টাই ইটসেলফ বিশাল প্রেসার, তার উপরে সে নিটের প্রেসার নিয়ে নেয়, দিয়ে পরে ঘটনাটা কি হয়, তারা একদম সেইখানে আর তারা কন্টিনিউ করতে পারে না, দিয়ে সে বলে আমার দ্বারা সম্ভব নিট হবে না, এই চেষ্টা করি তারপরে নিট করব, দিয়ে পারে আগে এইচএস দেবে, তারপরে সে কি করবে, ড্রপ নেবে। তাহলে তার নিটের পড়াশোনাটা, সে বলছে আমি 12 পাস করব, দিয়ে 1 বছর ড্রপ দেব, যদি নিট হলো তো ভালো, না হলে আমি অন্য কোনো অনার্স লাইনে পড়বো। আর অনার্স লাইনে পড়লে আমি বলবো না খারাপ হবে, কিন্তু অনার্স লাইনে পড়লে সময় লাগবে, সেই সময়টাকে নেই স্যার এখন কোনো, জানেন তো অনার্স লাইফে ঘটনাটা হচ্ছে যে ফিউচার আছে না আছে পরের কথা, আমাদের মধ্যবিত্ত বাড়িতে না আগে চাকরি দেখা হয়। এক্স্যাক্টলি স্যার, আগে চাকরি দেখা হয় অলরেডি। তাই আমরা জানি যে যে ফিল্ডে গেলে আমাদের একটা চাকরি বাঁধা ধরা থাকবে, আমরা চেষ্টা করব যথারীতি সেই ফিল্ডে যাওয়ার। তো নিট জেনারেলি তোমরা সকলেই জানো যে নিট এমন একটা কোর্স, যে নিট যদি একবার পেয়ে যায় কেউ, তারপর সে ডাক্তার তো হচ্ছেই। তো সেটা একটা ব্যাপার। সব থেকে বড় কথা একটা জিনিস লক্ষ্য করে দেখবে, আমার বয়স কিন্তু এখন 29, আমি কিন্তু এখনো মানে স্বাভাবিক চাকরি হয়নি, মানে এক্সাম হয়নি, আমি কিন্তু 29 ইয়ার্সেও আমি নিজের খারাপ দিকটা বলছি, আমি কিন্তু 29 বছর বয়সেও কিন্তু আমার লাইফটাকে সিকিউর করতে পারিনি। কিন্তু যে নিট ক্র্যাক করছে যে নিট ক্র্যাক করছে সে কিন্তু 18 বছর বয়সে, 18 বছর 20 বছর, মোটামুটি 13 থেকে 20 এই বছরের মধ্যে সে কিন্তু এটা বুঝতে পেরে যাচ্ছে যে আমি ডক্টর তো হয়ে যাব, লাইফ বা সিকিউর হয়ে গেল, ইঞ্জিনিয়ার তো হয়ে যাব। একদম আমি বলছি না সে চাকরি পেয়ে গেল, কিন্তু এইটুকু তো বোঝা গেল সে ডক্টর বা ইঞ্জিনিয়ার হয়ে যাবে। এখন ঘটনা হচ্ছে একটা ডক্টর চাকরি পাক বা না পাক, সে মাসে মিনিমাম 40K তো রোজগার করবেই, 40,000 তো রোজগার করবেই। একটা ইঞ্জিনিয়ার সে যদি একটু ভালো এনআইটি থেকে, একটু যাদবপুরে বা কোনো সরকারি কলেজ থেকে যদি সে ইঞ্জিনিয়ারিং পাস করে বেরোয়, সে তো মিনিমাম সে 30K তো জব পাবে। কিন্তু যে ছেলেটি অনার্স পড়বে সে কি এটা পাবে না, তার জব সিকিউরও নয় এবং সে পাবে বলে আশাও এখন রাখতে পারে না, বর্তমান পরিস্থিতি এটা বলছে। এবারে আসছি এই জায়গাতে, তাহলে যে ছেলেটা 5 বছর ধরে নিটের প্রিপারেশন নিচ্ছে, সে রানিং ইয়ারে নিট পেয়েছে, এবারে আপনি কি করছেন, আপনি মানে এখানে একটা এভারেজ ছেলে মেয়ের কথা বলা হচ্ছে, এভারেজ ঘরের কথা বলা হচ্ছে, ঠিক আছে, মানে এভারেজ মানে ধরো যারা ফিনান্সিয়ালি অতটা ঠিক মানে অতটা উচ্চ স্তরের নয় আর কি, সাপোর্ট নেই। এবারে তুমি বলো বা আপনারা বলুন, যে ছেলেটি 5 বছর ধরে যে প্রিপারেশন নিচ্ছে, আপনি যদি বলেন 1 বছরেই ড্রপ দিয়ে তাকে নিটের পুরো ব্যাপারটা কোর্সটা কমপ্লিট করে ক্র্যাক করতে,
পসিবিলিটি রয়েছে? যে ছেলেটি 5 বছর ধরে পড়লো, আপনি বলছেন তুই 1 বছরে পড়ে দেখা, আপনি বলুন সম্ভব? সম্ভব কখনোই নয় স্যার, কখনোই সম্ভব নয়, এটা তো হতেই পারে না। প্রবলেমটা হচ্ছে এই জায়গাতে। এবারে আপনি ধরুন আমি দেখেছি যে ম্যাক্সিমাম গরিব ঘরের ছেলে মেয়েরা বা ফ্যামিলিতে কি করে, ওই ছেলেটা আকাশ থেকে পড়ে বা ওই ছেলেটা অ্যালেন থেকে পড়ে মোটামুটি নিট ক্র্যাক করেছে, তাহলে আমিও যদি একটু কষ্ট করে আমার যদি ওই সম্পত্তিটা ভেঙে যদি আকাশ অ্যালেনে ভর্তি করতে পারি, তাহলেও হয়তো আমার ছেলেও হয়ে যাবে, এই আশা নিয়ে কিন্তু ছেলেটি আকাশে বা অ্যালেনে যায়। কিন্তু ঘটনা হচ্ছে, এটা তো বাস্তব সত্যি কথা, সাকসেস রেশিও তো 1%। ঘটনা হচ্ছে আপনি আমার কথা বিশ্বাস করবেন না, আপনি শুধু এটা দেখুন, স্যার কজন নিট দেয়? 25 লাখ। হ্যাঁ 25 লাখ, 25 লাখ। আর কটা সিট আছে স্যার? আপনারা আমরা তো সার্চ করে এসেছি বা আপনারা জানি, আপনারা সার্চ করে দেখবেন যে নিটে কটা সিট থাকে, নিট 2024 কটা সিট ছিল। তাহলে ভাবুন 25 লাখ ক্যান্ডিডেটের লিখুন কতগুলো সিট ছিল, লিখুন 50,000। পার্সেন্টেজ কত দাঁড়াচ্ছে স্যার? 1%। হ্যাঁ প্রায় 1%। এবারে এটা আমার কথা নয়, ঘটনা হচ্ছে এটা ফ্যাক্ট, যে 100 জন যদি প্রিপারেশন নেয় তাহলে চান্স কিন্তু একজনই পাবে। স্যার 101 জন মানে তো খুবই কম। যে কোনো ইন্টারভিউতে আমরা 10 জনের একজনকে ডাকলে সেক্ষেত্রে পাওয়াই মুশকিল হয়ে যায়, আর 100 জনের মধ্যে একজন মানে তো খুবই কম। এবারে আপনারাও জানেন যে 100 জনে 50 জন হয়তো পরিশ্রম করে না, কিন্তু 20 জন তো পরিশ্রম করে স্যার। এটা মানতে হবে, 20 জন অবশ্যই পরিশ্রম করে স্যার। তো যে 100 জনের প্রথম 5 জন তো সত্যি খুব ভালো হয়, কিন্তু এটা ফ্যাক্ট যে চান্স কিন্তু 1%ই পাচ্ছে। তাহলে যে 2 নম্বর 3 নম্বর 4 নম্বর 5 নম্বর বা টপ 20 ছেলে, 20-র মধ্যে একজন পাবে, বাকি 19 জন কিন্তু পাবে না। কিন্তু ওই 19 জনকে যদি প্রপার গাইডেন্স দেওয়া হয়, তাহলে আমার মনে হয় তারা কিন্তু এক্সামটা ক্র্যাক করতে পারবে। এখন সাধারণ ছেলে মেয়েদের ক্ষেত্রে অসুবিধাটা কি হয় সেটা আমি একটু বলে দেখাচ্ছি। দেখো, স্বাভাবিক, তাহলে আপনার ছেলে বা তুমি 1 বছরে তো সাকসেস, 1 বছরে তো তুমি সাকসেস পাবে না, তাহলে তুমি হয়ে গেলে ফেলিয়ার, ডিপ্রেশন আসবে। তোমার কি ট্যালেন্ট ছিল না? অবশ্যই তোমার ট্যালেন্ট, অবশ্যই তোমার ট্যালেন্ট ছিল। তুমি কি পরিশ্রম করোনি? অবশ্যই তুমি পরিশ্রম করেছো। তুমি স্মার্ট ওয়ার্ক তুমি করেছিলে? তুমি কি 11 থেকে পড়াশোনা শুরু করেছিলে? তুমি নামই শুনোনি, বা শুরু করলেও অনলাইন আর অফলাইন কি করে ম্যানেজ করব এটা তুমি বুঝতে পারোনি। স্মার্ট ওয়ার্ক তোমার পক্ষে করা পসিবল হয়নি। তোমার টাকা ছিল না, তাই জন্য তুমি অফলাইন নিতে পারোনি। অনলাইন কন্টেন্ট তো অ্যাভেলেবেল ছিল, কিন্তু তুমি সেটাকে ম্যানেজ করতে পারোনি। তুমি কম্বিনেশন তুমি করতে পারোনি। এখন ঘটনা হচ্ছে তুমি স্যার আপনিও তো দেখেছেন, আপনি তো কেমিস্ট্রি পড়াচ্ছেন, আপনার স্টুডেন্টরা নিট কোন বইটা পড়লে নিট ক্র্যাক করা পসিবল হয়, কোন বইটা পড়লে জেইই মেন ক্র্যাক করা পসিবল হয়, আপনার ছেলে বলতে পারবে না? তারা এখন ওয়ান শট ভিডিও চায়, ওরা স্যারের নাম জানে, ওরা স্যারের নাম জানে, অর্থাৎ ওয়ান শট ভিডিও কোন স্যারটি ভালো পড়ায় সেটি কিন্তু ওরা জানে, কিন্তু ওরা নিটের কোনো একটা ভালো বইয়ের নাম বলতে পারবে না। তাহলে ভিডিও তো অ্যাভেলেবেল তারা জানে, ঠিক আছে। এখন ঘটনা হচ্ছে পেরেন্টসদের কথা বলছি, আপনারা তো মোটামুটি সোশ্যাল মিডিয়া স্ক্রল করেন, ইউটিউব দেখেন, আপনারাও ফেসবুক করেন, আপনারা দেখেছেন। আপনি যদি ফোন স্ক্রল করেন তাহলে স্বাভাবিক আপনার ছেলেও ফোন স্ক্রল করবে, ফোন স্ক্রল আমিও করি। এখন ঘটনা হচ্ছে এমনি করে ধরুন আমি কষ্ট করে ভিডিও বানাচ্ছি, এগুলো কিন্তু করেছি আমি, কিন্তু আপনি কি করছেন, এমনি করে একদম পায়ের ওপর পা তুলে ভিডিও দেখছেন। ছেলেও না যখন পড়ে না, ফিজিক্স পড়ছে, পায়ের ওপর পা তুলে বালিশ দিয়ে ঠেস দিয়ে ঘুমিয়ে ছেলেরা ভিডিও দেখছে কিন্তু লিখছে না। আজকালকার দিনে না পড়াশোনা নেই, শুধু শোনা হয়ে গেছে, কেউ লিখছে না, লেখাপড়া নেই, পড়া হয়ে গেছে, শুধু পড়া হয়ে গেছে, শুধু দেখছে, শুধু মানে ফিজিক্সের ভিডিও দেখা বা কেমিস্ট্রির ভিডিও দেখা আর মুভি দেখার মধ্যে কোনো পার্থক্য নেই। ভিজুয়ালাইজ করছে স্যার,
ভিজুয়ালাইজ করছে শুধু। স্যারের কখন বিয়ে হলো, স্যার কখন কোথায় গেল, স্যার কোন ড্রেসটা পরে এসেছিল, কালকে কোন ড্রেসটা পরেছিল, কোন ড্রেসটা কন্টিনিউ করবে, এটা কোথায় কি মিম বের করতে হবে, এখনকার দিনে এই ডিস্ট্রাকশনগুলো রয়েছে। এবার আপনারা একটা কথা বলুন, আমি এখানে কষ্ট করে ফিজিক্স পড়াচ্ছি, তার নিজের সাজেশনে একটা এন্টারটেনমেন্টের কোনো একটা ভিডিও হলো, তাহলে আপনার ছেলে কোথায় যাবে? আপনি কোথায় যেতেন যদি আপনি স্টুডেন্ট হতেন? তাহলে অবভিয়াসলি আপনিও এন্টারটেনমেন্ট ভিডিও দেখতেন। তাহলে কোথাও না কোথাও রাইটিং তো হচ্ছে না, আর এই অনলাইনে সব কিছু করে করে ডিস্ট্রাকশন তো একটা বিশাল বড় রোল প্লে করছে। ডিস্ট্রাকশন, প্রচুর ডিস্ট্রাকশন হয়ে গেছে। আপনি জানেন, আপনি ম্যাক্সিমাম গার্জেনকে যদি জিজ্ঞাসা করা হয় যে এখন সমস্যা কি, আপনি বলবেন আমার ছেলের বুদ্ধি তো আছে, আমার মেয়ের বুদ্ধি তো আছে, কিন্তু স্যার আমার ছেলে না বড্ড ফোন ঘাটে। একদম। তাহলে সব জিনিস যদি অনলাইনে থাকে, তাহলে ডিস্ট্রাকশন একটা বিশাল বড় রোল প্লে করছে। ছেলেমেয়েরা পড়াশোনা চাইলেও করতে পারছে না। আজকালকার দিনে কন্টেন্ট তো ভরে ভরে রয়েছে, কিন্তু এই যে সবসময় ডিস্ট্রাকশন, এই ফোন ঘাটছে সারাদিন, জানেন আমি জানি না আমি কি করছি, কিন্তু ফোন ঘেটে যাচ্ছি। আমি জানি না আমি সারাদিন হোয়াটসঅ্যাপে কভার খুলছি, হয়তো কেউ মেসেজ করেনি, তা সত্ত্বেও হোয়াটসঅ্যাপটা খুলে বসে আছি। কে কি স্ট্যাটাস দিল, কে কি নিজের প্রোফাইল পিকচার চেঞ্জ করলো। এই যে ডিস্ট্রাকশন, কি এই যে অনলাইন এডুকেশনের একটা বাজে দিক ডিস্ট্রাকশন। তাহলে এই যে এত কিছু ডিস্ট্রাকশনের সত্ত্বেও আমরা কি কোনো সলিউশন বার করতে পারবো না যে এই ডিস্ট্রাকশনটাকে কাটানোর জন্য? এই অনলাইন, এই অফলাইন, এই স্মার্ট ওয়ার্ক, এই হার্ড ওয়ার্ক, এই কম্বিনেশন, এই রাইটিং, এগুলো কি কিছু সম্ভব নয় স্যার? এর একটাই সলিউশন আজকের দিনে পসিবল, ওই যে বললাম হাইব্রিড মডেল। কেমন হয় যদি অনলাইনের টিচারটা আমাকে অফলাইনে পড়ায়, আর কেমন হয় যদি অফলাইনের টিচারটা অনলাইনে আসে। মানে আমাকে যে টিচারটা ফিজিক্যালি পড়াবে সেই টিচারটা অনলাইনে পড়াবে। আমরা এই জন্যই গর্ব সহকারে বলছি যে আমরা পশ্চিমবঙ্গের হয়তো প্রথম হব যে ফার্স্ট হাইব্রিড মডেলের উপরে কাজ করব। এখন ক্লাস 9, 11, 12-এ আমরা এটা এখন শুরু করছি না, আমরা কিন্তু 9, 10-এ শুরু করছি। দেখো এখন কম্পিটিশন কিন্তু বহুত বেড়ে গেছে। যদি ক্লাস 9 থেকে যদি ভাবা না যায়, যত ছোট থেকে আমি আমার ছেলেকে স্কিলফুল করার চেষ্টা করব, তত জলদি কিন্তু, তত ভালো কিন্তু ফলটা ভবিষ্যতে হবে। তাই জন্য স্যার 9-10টাই তো বেসিক, ওটাতে যদি ইমপ্রুভ করা যায় আমার মনে হয় 11-12-এ যে কোনো ছেলে মেয়ে তাদের পড়াশোনাটাকে ইজিলি ক্যাচ করে নিতে পারবে। এই জন্য আমরা 9, 10 থেকে আমরা 11, 12 করছি না। আমি 11 তো আপনিও পড়ান, আমিও পড়াই, আমরা কিন্তু এখন পার্সোনালি পড়াই বা ছোট ছোট ব্যাচ হয়। কারণ নিটের তো বিষ্ণুপুরে নিটের তো 40 জনের 50 জনের ব্যাচ হয় না। বিশ্বাস করুন, যদি 40 জনের ব্যাচে যদি আমি নিটের ফিজিক্স পড়াতে শুরু করি, 40 জনের ব্যাচে স্যার যদি কেমিস্ট্রি এর যদি কন্টেন্ট দেন, তাহলে টিউশনটা 40 জনের ব্যাচটা 40 জন থাকবে না, 40 জনের ব্যাচে 4 জন থাকবে। তাহলে পরে আমরা খেতে পাবো না, আমাদেরকেও তো সার্ভাইভ করতে হবে। আপনারাও তো কাজ করেন, পয়সার বিনিময়ে কাজ করেন, আমাদেরকেও তো বেঁচে থাকতে গেলে পয়সা দরকার, তাহলে আমাদের কি করে চলবে? তাই জন্য আমরা কিন্তু ব্যাচে সেই কন্টেন্ট ডেলিভার করতে পারি না। যাই জন্যই আজকে দরকার অনলাইন কন্টেন্ট। আমি কেমন পড়াচ্ছি, আমার পড়ানোর স্কিল কেমন, সেটা আমি আপনাকে আমার চ্যানেলের লিঙ্ক দিয়ে দেবো, লাস্টে দিয়ে দেবো, আপনি তখন সার্চ করে দেখবেন। ডেমো ভিডিও প্রচুর রয়েছে, কোনো পয়সা লাগবে না, বিনা, আর ইচ অ্যান্ড এভরি জিনিস থাকবে। ঠিক আছে, যাই হোক, আমি আমার ব্যাপারটাতে পরে আসছি। আমরা কি করতে চাই, আমরা কি করতে চলেছি সেই ব্যাপারে কথা বলি একটু। অনেকক্ষণ তো মোটামুটি ইন্ট্রোডাকশন হলো, তাহলে আজকের দিনের সমস্যাটা আপনি বুঝতে পেরেছেন। এবারে সলিউশন কি আছে? সলিউশন হচ্ছে যে বললাম, আমরা হচ্ছি ফার্স্ট, এটা অফলাইন হবে। লিখুন স্যার অফলাইন। অফলাইন হাইব্রিড মডেল ইনস্টিটিউট আমরা, ঠিক আছে, আমরা হচ্ছি ফার্স্ট অফলাইন হাইব্রিড মডেল ইনস্টিটিউট, যেখানে আমরা অনলাইন প্লাস অফলাইনে দুটোকে অস্ত্র করে পড়াবো, যাতে করে অনলাইনের প্রচুর সময়টাও নিতে পারি, প্লাস অফলাইনে যাতে করে আমরা ফিজিক্যালি ইন্টারঅ্যাক্ট করতে পারি। ঠিক আছে, এবারে আমার এই যে চ্যানেল, সেটা অপদার্থ, দেখো অপদার্থবিদ, অনেকের মনে হতে পারে অপদার্থ এটা আবার কি ধরনের কথা? স্যারও প্রথমে হাসছিলেন। যাই হোক, দেখুন, ফিজিক্সকে বাংলাতে পদার্থবিদ্যা বলা হয়, আর ফিজিসিস্ট যারা রয়েছেন, নিউটন, আইনস্টাইন, আপনারা জানেন, ওদেরকে পদার্থবিদ বলা হতো। আমরা তো আইনস্টাইন বা নিউটনের লেভেলে যেতে পারিনি, তো ওনারা যদি পদার্থবিদ হন, তাহলে আমি নিজেকে অপদার্থবিদ দাবি করছি, তাই জন্য অপদার্থবিদ। ঠিক আছে, তো এই ইনস্টিটিউটের নাম, এই যে ইনস্টিটিউট হবে সেটার নাম কিন্তু অপদার্থবিদ। হ্যাঁ, এখানে কি থাকবে দেখুন, আপনারা প্রত্যেকেই জানেন, আমিও জানি, আপনারাও জানেন যে
এর স্পেশালিটিটা কি? আপনারাও জানেন, আমরাও জানি যে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি আর ম্যাথস এই 4টে সাবজেক্ট নিয়ে এই এক্সামগুলো হয়। কিন্তু আমরা এখন দেখুন, যদি আমাকে সব স্যারকে নিয়ে আসতে হয়, আপনাদের জন্য বেস্ট টিচার যদি নিয়ে আসতে হয়, তাহলে তো পয়সারও প্রয়োজন। এখন আমরা আনতে চাইলেও আনতে পারবো না, বা সেটা হয়তো লং টার্মে ভ্যালিড হবে না, লং টার্মে আমরা চালাতে পারবো না। তাই জন্য আপাতত আমি ফিজিক্সটা আর স্যার কেমিস্ট্রিটা নিয়ে শুধুমাত্র ফিজিক্স আর কেমিস্ট্রির উপরে কাজ শুরু করব। শুধুমাত্র ফিজিক্স আর কেমিস্ট্রির উপরে কাজ শুরু করব। বায়োলজিও পড়ানো হবে, ম্যাথসও পড়ানো হবে। আপনারা যে স্যারকে বলবেন, আপনাদের চোখে যে স্যারটা মনে হয় যে না এই স্যারটা খুব ভালো, শুনেছি উমুকের মানে উমুকদার মেয়েটা, রামদার মেয়েটা, শ্যামদার মেয়েটা ওর কাছে পড়েছে, খুব ভালো হয়েছে, আপনারা যেটা বলবেন ম্যাক্সিমাম ভোট যেখানে যাবে সেই স্যারটাকে নিয়ে এসে আমরা বায়োলজি, সেই স্যারটাকে নিয়ে এসে আমরা ম্যাথ পড়ানোর জন্য রিকোয়েস্ট করব। ঠিক আছে, আপনারা যেটাকে বলবেন। কিন্তু ঘটনা হচ্ছে এটা, এইসবের জন্য তো টাকা পয়সার প্রয়োজন হয়, এই জন্য দরকার আপনাদের সাপোর্ট। ঠিক আছে, এখন ঘটনা হচ্ছে এই যে নোট লেখা আছে, ইফ এনি টিচার where teaching is very popular in student community, we will also hire that teacher. For this we need your support. আমরা আপনাদের সাপোর্ট চাই, সাপোর্ট ছাড়া কিন্তু এটা পসিবল নয়। ঠিক আছে, তো এখন আপাতত ফিজিক্স আর কেমিস্ট্রি দিয়ে হোক, পরে বায়োলজি আর ম্যাথটা আমরা ভাববো। স্যার এখানে একটু আমি কথা বলতে চাইছি, এখানে আমাদের স্পেশালিটিটা একটু জানিয়ে দিই যে ক্লাস 9-10-এ ফিজিক্স বা কেমিস্ট্রি বলে কিছু নেই। ফিজিক্স আর কেমিস্ট্রি পুরোটা মিলে ফিজিক্যাল সায়েন্স, অর্থাৎ ভৌত বিজ্ঞান, যেখানে ক্লাস 9-এও ঢুকে আছে কিছু ফিজিক্সের পার্ট, কিছু কেমিস্ট্রির পার্ট, ক্লাস 10-এও ঢুকে আছে কিছু ফিজিক্সের পার্ট, কিছু কেমিস্ট্রির পার্ট। তো এইটা বলার উদ্দেশ্য হচ্ছে যে এখনো পর্যন্ত আমার মনে হয় না এই বিষ্ণুপুরে কেউ, হয়তো বা ফিজিক্সের কোনো টিচার ফিজিক্যাল সায়েন্স পড়াচ্ছে, নতুবা কোনো কেমিস্ট্রির টিচার ফিজিক্যাল সায়েন্স পড়াচ্ছে, কিন্তু কেমিস্ট্রির টিচার এবং ফিজিক্সের টিচার আলাদা আলাদাভাবে তাদের নিজস্ব পোর্শন নিয়ে স্যার ফিজিক্যাল সায়েন্স পড়াচ্ছে বলে আমার তো মনে হয় না কেউ আছে বলে স্যার। ব্যাপারটা দেখুন এমনটা নয়, এরকম হয়নি আসলে। ওই যে বললাম লং টার্মে না চলে না আর কি, মানে ধরুন কি হয়, অনেক কেমিস্ট্রি টিচার চায় যে ফিজিক্স কেমিস্ট্রি মিলে, মানে ফিজিক্স স্যার কেমিস্ট্রি স্যার মিলে পড়াবো, কিন্তু টাকার দিকটা একটা সমস্যা হয়ে দাঁড়ায় আর কি। আমি জানি না আমরাও কতটা কি করতে পারবো, কিন্তু আপনাদের সাপোর্ট দরকার, ওই জন্য বললাম। এবার ধরুন স্যারেরও তার নিজস্ব ঘর বাড়ি রয়েছে, আমারও রয়েছে। এবার ধরুন আমাদেরও তো ভরণ পোষণ হতে হবে, এই যে বললাম তার জন্য সাপোর্ট দরকার। তাই জন্য আমরা আপাতত কম জিনিস নিয়ে কাজ শুরু করছি। পরে যখন আপনাদেরও যখন হিউজ, আপনাদেরও যখন মানে মোটামুটি আপনাদের যখন চাহিদা থাকবে, ডিমান্ড থাকবে, যখন স্টুডেন্ট বেশি আসবে, তখন অবশ্যই আপনাদের পছন্দ করা ভালো স্যারদেরকে আমরা নিয়ে আসব, আর আমরাও অবশ্যই খুঁজবো। আর অবশ্যই একটা টার্মস অ্যান্ড কন্ডিশন বলে দিই, কোনো টিচার, বায়োলজির টিচার বা কোনো ম্যাথসের টিচার যদি মনে হয় যে আপনারা যোগ দিতে চান, তাহলে অবশ্যই যোগ দিতে পারেন। এবার দেখুন ঘটনা হচ্ছে যে আমরা চাইলেই তো নিতে পারবো না, এমনটা নয়। মানে আমরা অবশ্যই, আমরা যদি চাইও সবাইকে নিতে, আমরা নিতে পারবো না, কারণ সেরকম ব্যাপার নেই। ঘটনা হচ্ছে যদি কারো টিচিং স্কিল আমাদের ভালো লাগে আর আপনারা যদি বলেন যে আমরা পড়াতে চাই, তাহলে অবশ্যই আমরা অবশ্যই তাদেরকে ওয়েলকাম জানাবো। আমাদের দরজা কিন্তু তার জন্য অবশ্যই খোলা থাকবে। তো কোনো টিচারও যদি এই ভিডিওটা দেখে থাকেন আর যদি মনে হয় বায়োলজি পড়িয়ে, ম্যাথ পড়িয়ে বা ফিজিক্স, আমি তো ফিজিক্স পড়াই, যদি কোনো ভালো ফিজিক্স টিচারও যদি থেকে থাকেন, মনে হয় যে না আমি ফিজিক্সটা ভালো পড়াতে পারি, কেমিস্ট্রিটাও যদি কোনো ভালো টিচার থেকে থাকে অবশ্যই আসতে পারো, আমাদের ইনস্টিটিউট সর্বদাই খোলা আছে। আমাদের কারোর সঙ্গে শত্রুতা নেই। যদি কেউ ভালো ফিজিক্স পড়াতে পারে একসাথে পড়াক না, কি আছে? হ্যাঁ স্যার, অসুবিধা নেই, কোনো অসুবিধা। এখানে ভালোটা স্টুডেন্টদের হতে হবে। আমাদের উদ্দেশ্য যেন গরিব ঘরের ছেলেটিও যেন নিট আর যেই মেনের মতো এক্সাম ক্র্যাক করতে পারে। সেই আমি ফিজিক্স পড়াচ্ছি মানে আমার থেকে ভালো ফিজিক্স কেউ জানবে না, এটা তো হতে পারে, হতেই পারে, জানে অবভিয়াসলি। আমি তো ফিজিক্সের, তাহলে নিউটন কে? তাহলে আমি যদি সব ফিজিক্স আমি জানতে হয়, আমি সব জানি না। আমি যতটা জানি ততটা পড়াবার চেষ্টা করবো। যদি মনে হয় অন্য কোনো ভালো ফিজিক্সের টিচার আমাদের সঙ্গে যোগ দিতে চান, অবশ্যই স্যার আসুন, আসুন স্যার, ওয়েলকাম তাদের জন্য, মানে সেই স্যারদেরকে ওয়েলকাম অবশ্যই করবো। ঠিক আছে, আর দরজা সবসময় খোলা আছে। তো আপাতত ফিজিক্স কেমিস্ট্রি নিয়ে কাজ হবে। এবারে ফিজ স্ট্রাকচারে আপনারা প্রত্যেকে জানেন যে মোটামুটি ক্লাস 9-এ ফিজিক্যাল সায়েন্সে 400 টাকা করে ফিস বিষ্ণুপুরে নেওয়া হয়। ঠিক আছে, আর বাইরে তো আরো বেশি ফিস থাকে। তো বেসিক ফিস 400 টাকা করে হয়। বেসিক ফিস আপনার
আপনারা প্রত্যেকে জানেন যে বেসিক যে ফিজিক্যাল সায়েন্সের কোচিং হয় সেখানে 400 টাকা ফিস থাকে। আমরা কিন্তু এখানে 500 টাকা রেখেছি। কেন? কারণ আমি ফিজিক্স পড়াচ্ছি আর ওই স্যার কেমিস্ট্রি পড়াচ্ছেন। দেখুন, শুধু টাকাটা যে আমাদের কাছে আসবে এমনটা তো না, এই যে এত কিছু রয়েছে, তার একটা অ্যাকোমোডেশন রয়েছে, তার একটা ভালো টাকা খরচ হয়, প্লাস আমরা বাড়ি ভাড়া থাকবে, তো আমরা না নিলে স্যার আমরা চালাতে পারবো না। সে তো বটেই, এটা অবশ্যই। তো 400 টাকা করে হয়, আমরা 500 টাকা করে রেখেছি। আর সপ্তাহে 2 দিন পড়ানো হবে, 1.5 আওয়ারের ক্লাস থাকবে। ক্লাস হবে 1.5 আওয়ারের, 1.5 আওয়ার। এখন এটা বেসিক ব্যাচ মানে যেখানে নর্মাল মাধ্যমিকের জন্য পড়ানো হবে, যেখানে নর্মাল 9-10 এ নর্মাল যারা বই নর্মাল যারা নাম্বার পেতে চাইছে, শুধুমাত্র যারা নাম্বার পেতে চাইছে, যারা বোর্ডের জন্য আর কি। প্লাস ফাউন্ডেশন ব্যাচটা আপনি বলুন। হ্যাঁ, এই স্পেশাল ফাউন্ডেশন ব্যাচটা হচ্ছে কি, যেখানে বোর্ড প্লাস অ্যাডভান্স দুটোকে কাভার করব। অর্থাৎ আমরা চাইবো যে বোর্ডস পড়ানো হবে এবং তার সাথে সাথে অ্যাডভান্স লেভেলের পড়ানো। অ্যাডভান্স লেভেল পড়ানো বলতে একটু ডিটেলসে পড়ানো, যেখানে নিট বা যেই মেন সম্পর্কে স্টুডেন্টরা আগের থেকেই কিছুটা ধারণা পেয়ে যাবে, তাদের সিলেবাস সম্পর্কে কিছুটা নলেজ হবে, তাদের টপিক সম্পর্কে কিছুটা ধারণা হবে। এই সমস্ত ব্যাপারগুলো থাকছে স্যার। আর সব থেকে বড় কথা স্যার, ফাউন্ডেশন ব্যাচের না আমরা কি করব, ধরুন এটা একটু ফাউন্ডেশন ব্যাচ সম্পর্কে একটু বলা দরকার। ক্লাস 9 আর ক্লাস 10, ক্লাস 9 এর সঙ্গে মিল আছে ক্লাস 11 এর, আর ক্লাস 10 এর সঙ্গে মিল আছে ক্লাস 12 এর। যে চ্যাপ্টারটা ক্লাস 9 এ আছে সেম চ্যাপ্টারটা ক্লাস 11 এ আছে, যে চ্যাপ্টারটা ক্লাস 10 এ আছে সেম চ্যাপ্টারটা ক্লাস 12 এ আছে। এখন আমরা অ্যাডভান্স মানে আমরা যে ফাউন্ডেশন ব্যাচটা লঞ্চ করব, ফাউন্ডেশন ব্যাচে কি থাকবে? ফাউন্ডেশন মানে কিসের ফাউন্ডেশন? ফাউন্ডেশন মানে হচ্ছে এটা হবে শুধুমাত্র জেই অ্যান্ড নিটের জন্য, প্লাস অলিম্পিয়াড যে এক্সামগুলো হয় না সেইখানের যে এক্সামগুলো হয় তার জন্য আমরা প্রিপারেশন দেব। এখন ফাউন্ডেশন ব্যাচে জেই নিটের সাথে কি সম্পর্ক? দেখো, জেই মেনে কিন্তু এখন আমাদের এমসিকিউ টাইপ কোয়েশ্চেন আছে। ফাউন্ডেশন ব্যাচে একদম প্রথম দিন থেকে ছেলে মেয়েদেরকে ফোকাস করানো হবে হাউ টু সলভ এমসিকিউ। আমরা পার চ্যাপ্টারের 100 এমসিকিউ সলভ করব। পার চ্যাপ্টার আমরা 100 এমসিকিউ সলভ করব। তাহলে 100টা করে এমসিকিউ সলভ করার দক্ষতা কিন্তু ক্লাস 9 থেকে ছেলেটির তৈরি হবে। ঠিক আছে, ক্লাস 9 থেকে বেসিক ম্যাথ শেখানো হবে। এবার দেখুন কি কি শেখানো হবে সেটা আমি এখন আপনাকে এক্সপ্লেন করতে পারবো না, বা আপনারা বুঝতে পারবেন না, তোমরাও স্টুডেন্টরা আছো যারা বুঝতে পারবে না। তো মোটামুটি জেনে রাখো যে যারা ফাউন্ডেশন ব্যাচে এনরোল হবে, যাদের ব্রেনটা ফাউন্ডেশন ব্যাচের জন্য প্রিপেয়ার থাকবে, মানে ফাউন্ডেশন ব্যাচ যারা ভালো করে করে উঠতে পারবে, আমি কথা দিচ্ছি তারা 50% সিলেবাস শেষ করে ফেলবে, প্রায় আপ টু 50% সিলেবাস কমপ্লিট হয়ে যাবে। সিলেবাস কমপ্লিট হবে প্লাস 20% এমসিকিউ তারা অলরেডি সলভ করা শিখে যাবে ক্লাস 9-10 এ। এবার ফাউন্ডেশন ব্যাচ কারা জয়েন করবে? এবারে আপনারা বলবেন যে স্যার ফাউন্ডেশন ব্যাচে যদি এখন থেকে যদি ছেলেমেয়েরা শিখে যায় তাহলে স্যার আমি ঢুকবো, সবাই বলবে ফাউন্ডেশন ব্যাচে ঢুকবো। না, ফাউন্ডেশন ব্যাচ কিন্তু সবার জন্য না। কোন ছেলেটা ফাউন্ডেশন ব্যাচে পড়ার জন্য এলিজিবল হবে সেখানে আমরা ডিসাইড করব। যার মেধা ভালো আছে তাকেই কিন্তু আমরা ঢোকাবো, ফাউন্ডেশন ব্যাচে সবাইকে ঢোকাবো না। ঠিক আছে, তো আমাদের এখানে 2 ধরনের ফি স্ট্রাকচার আছে। যারা হচ্ছে অনলি বেসিক ব্যাচে আসছে তারা 500 টাকা করে দেবে, তাদের ফিস 500 টাকা করে থাকবে। যারা অনলি ফাউন্ডেশন ব্যাচে এনরোল হবে, হতেই পারে অন্য কোনো স্যারের কাছে ফিজিক্স কেমিস্ট্রি পড়ছো, অন্য কোনো স্যারের কাছে ফিজিক্যাল সায়েন্স পড়ছো, যারা শুধুমাত্র ফাউন্ডেশন ব্যাচ পড়বে তাদের যে ফিস থাকবে সেটা 600 থাকবে। তাদের যে ফিস থাকবে
এটা 600 থাকবে, সরি 600 থাকবে, ঠিক আছে। এবারে যারা চাইছো যে ফাউন্ডেশনটা আর বেসিকটা এইখানে পড়বে, তাদের জন্য একটা স্পেশাল ডিসকাউন্ট আছে। যদি আলাদা আলাদা করে ধরো 600 প্লাস 500 যদি করো, তাহলে যদি আলাদা আলাদা ধরো তাহলে 600 প্লাস 500 ইজ ইকুয়াল টু 1100 হয়। তাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট আছে, তারা কিন্তু 800 টাকার বিনিময়ে অনলি 800 এই 800 টাকার মানে 800 টাকা ফিস দিয়ে সে কিন্তু ফাউন্ডেশন ব্যাচেও ক্লাস করতে পারবে, প্লাস বেসিক ব্যাচেও ক্লাস প্লাস বেসিক ব্যাচেও ক্লাস করতে পারবে। তাদের ক্লাস সপ্তাহে 4 দিন হবে, 2 দিন বেসিক ব্যাচের আর 2 দিন ফাউন্ডেশন ব্যাচের। তাহলে সপ্তাহে 4 দিন পড়বে, তার জন্য ফিস 800 টাকা লাগছে। কি বললাম বুঝতে পারলে? এবারে স্যার তাহলে এটা ফিজটা যারা এফোর্ড করতে পারবে না তাদের ক্ষেত্রে কি কোনো সলিউশন নেই? একটু ফিজটার ব্যাপারে একটু আপনি যদি আরো এখন ঘটনাটা হচ্ছে যে 800 টাকা ফিসটা আপনারা জানেন যে 800 টাকা এখনকার দিনে কতটা বেশি ভ্যালিউ রাখে, আমরা তো রান করাতে পারবো না। এবারে ঘটনা হচ্ছে যারা খুব নিডি, তাদের জন্য, তারা তো 800 টাকা এফোর্ড করতে পারবে না, তাদের জন্য আমরা একটা স্কলারশিপ স্কিমের ব্যবস্থা করেছি। স্কলারশিপ স্কিম থাকবে। স্কলারশিপটা এক্সপ্লেন আমি একটু পরে করেছি। আমার ছোটবেলায় আমি অনেক গরিব ছিলাম, তো আমি দেখেছি যে আমার যে বন্ধুগুলো একটু ফিনান্সিয়ালি মানে ভালো ছিল আর যারা রিচ ফ্যামিলি থেকে বিলং করে, তারা একটা কথা বলে আসতো যে তারা গরিব বলে স্কলারশিপ পাচ্ছিস, আর আমাদের বাপের টাকা আছে বলে আমরা স্কলারশিপ পাচ্ছি না আর কি। তো আমরাও পড়াশোনা করতে দেখ, কিন্তু আমরা কিন্তু কোনো স্কলারশিপ পাইনি, ওটা দুঃখ হতো। কিন্তু তাই জন্য আমরা এই স্কলারশিপটা কিন্তু মেধাবী ছাত্র হলেই পাবে। সে গরিব বলে পাবে, বড়লোক বলে পাবে না, আবার সে বড়লোক বলে পাবে, গরিব বলে পাবে না, এমনটা কিন্তু নয়। একটা স্কলারশিপ স্কিম আমরা লঞ্চ করেছি, আমরা মান্থলি টেস্ট নেব, মান্থলি স্কলারশিপ স্কিম। এখানে মান্থলি টেস্ট হবে। মান্থলি স্কলারশিপ স্কিমে মান্থলি টেস্ট হবে, মান্থলি টেস্ট প্রত্যেক মাসে টেস্ট নেওয়া হবে। এরপর সেই টেস্টে যে অ্যাভাব 95% স্কোর করবে, যারা স্কোর করবে 95 থেকে 100%-এর মধ্যে, সে 100% স্কলারশিপ পাবে। যে 95%-এর বেশি স্কোর করবে, 95% বা তার বেশি যে স্কোর করবে, সে পুরো 100% স্কলারশিপ পাবে। তার মানে স্যার তার তো কোনো ফিজই লাগবে না, একদম নো ফিজ, তার নো ফিস, 1 টাকাও লাগবে। বাহ স্যার, গুড। ঘটনা হচ্ছে আপনার ছেলে যদি 95% স্কোর করে, ওই প্রত্যেক মানে 1 মাস যদি প্রথম মাসে সে যদি 95% বা তার বেশি যদি স্কোর করে, তাহলে সেই মাসের ফিস লাগবে না। একটা কথা বলে দিই, সেই মাসের ফিস লাগবে না। এক্স্যাক্টলি, যে মাসে 95% পাচ্ছে সেই মাসের ফিস লাগছে না। মানে স্যার বেসিক ব্যাচে যে 500 টাকা ফিজ রাখা হয়েছে, সেই 500 টাকাটা তার লাগবে না। আর কেউ যদি ফাউন্ডেশন ব্যাচ পড়ছে প্লাস বেসিক ব্যাচ পড়ছে, 800 টাকা ফিস হয়, সেই ফিসটাও তার লাগবে না। আবার বলছি, ধরুন জানুয়ারি থেকে আপনার ছেলে পড়ছে, তাহলে জানুয়ারি মাসে কোনো ধরুন জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জানুয়ারি মাসে 95% পেয়েছে, ফেব্রুয়ারি মাসে 80% পেয়েছে, এখানে 90% পেয়েছে। নো ফিজ অ্যাপ্লাই কোথায় হবে? নো ফিজ অ্যাপ্লাই কোথায় হবে? এইখানে পুরো ফ্রিতে পড়বে। তার মানে জানুয়ারি মাসে কিন্তু তার কোনো ফিজ লাগবে না। তাহলে 80% যে পেলো, এইখানে কিন্তু ফিজ লাগবে। আমি সেই দেখুন স্যার, যে কোনো কাজ কিন্তু স্বার্থে চলে, এটা কিন্তু অপ্রিয় সত্য কথা। স্বার্থ ছাড়া কোনো কাজ হয় না। আমি যে ছেলেটিকে বিনা পয়সায় পড়াবো, সে যেন আমার ইনস্টিটিউশনের নাম করে, তাই জন্য তাকে বিনা পয়সায় পড়াবো। কোনো জিনিস ফ্রিতে পাওয়া যায় না। আজকে যদি এই ছাত্র, ধরুন সুমন স্যার আমার ছাত্র, আজকে যদি এই ছাত্রটা পড়ে যদি আমার মুখ উজ্জ্বল করে, তার জন্যই তো বিনা পয়সায় একে পড়াবো। আর আপনার ছেলে মানে আপনি যদি আর্থিকভাবে সাবলীল হন,
তাহলেও যদি আপনার ছেলে 95% পায় তাহলেও আপনার ছেলে ফ্রিতে পড়বে, আর যদি আর্থিকভাবে সাবলীল না হয় তাহলেও ফ্রিতে পড়বে। অন দ্য বেসিস অফ মেরিট স্যার। অন দ্য বেসিস অফ মেরিট, একদম অন দ্য বেসিস অফ মেরিট, ঠিক আছে। এবারে যে ছেলেটি স্কোর করছে 90%, যে ছেলেটি স্কোর করছে 90%-এর থেকে বেশি কিন্তু 95%-এর থেকে কম, যার স্কোর থাকছে 90 থেকে 95%, এর মধ্যে 50% ডিসকাউন্ট পাবে, সে 50% তার মানে স্যার বেসিক ব্যাচে যদি 500 টাকা ফিস হয় তার মানে তো স্যার 250 টাকা দাঁড়াচ্ছে। আর স্যার বেসিক প্লাস ফাউন্ডেশন যেটা 800 টাকা সেটা তো 400 টাকা দাঁড়াচ্ছে। একদম 400 দাঁড়াচ্ছে। আর যেটা যদি অনলি ফাউন্ডেশন হয় সেটা 600 টাকারটা স্যার আমাদের 300 দাঁড়িয়ে যাচ্ছে স্যার। বাস, তাহলে এই যে 90% এখানে পেয়েছে, 90% এখানে পেয়েছে, তাহলে এই 90% যদি পেয়ে যায়, সে যদি বেসিক ব্যাচের ছাত্র হয় তাহলে সে 600 হচ্ছিল কত, 500 250 হবে, 500টা 250 হবে। যদি সে ফাউন্ডেশন ব্যাচের যদি হয় 400 হবে, 300 হবে, তাহলে সেটা 300 হবে, 300 হবে। আর বেসিক প্লাস ফাউন্ডেশন যদি হয়, বেসিক প্লাস ফাউন্ডেশন যদি হয় তাহলে সেটা 400 হবে। 400 হবে। লক্ষ্য করে দেখুন, আগে যেটা 500 ছিল সেটা এখন 250 লাগছে, আগে যেটা 600 ছিল সেটা এখন 300 লাগছে, আগে যেটা 800 ছিল 800 ছিল সেটা এখন 400 লাগছে। এবারে আপনি বলুন, আপনার ছেলে 250 টাকা দিয়ে ফিজিক্স স্যারের কাছে ফিজিক্স পড়বে, কেমিস্ট্রি স্যারের কাছে কেমিস্ট্রি পড়বে, এবার কি ফিসটা সত্যি বেশি লাগছে? আজকে যদি আমি 10 জনকে পড়াই আর 10 জন যদি 95% স্কোর করে দেয় তাহলে আমাদের কোচিং লসে রান করবে, আমরা সেই লসটা বিয়ার করব, কথা দিলাম লসটা বিয়ার করব, একদম কথা দিলাম। এই বছর, আমি এই বছরের কথা বলছি, যেহেতু লঞ্চ করছি তো আপনাদের সাপোর্ট দরকার। এই বছর একদম 12 মাস যদি আপনার ছেলে 95% প্লাস স্কোর করে থাকে 12 মাসেই ফ্রি, 12 মাসই ফ্রি পড় পাবে, একদম স্যার, একদম 12 মাসই সে ফ্রি পাবে। তাহলে এইখানটা মোটামুটি ক্লিয়ার। আর হ্যাঁ, এইখানে একটা কথা কিন্তু একদম মাথায় রাখতে হবে, স্যার একটা কন্ডিশন আছে এখানে, এখানে কিন্তু একটা কন্ডিশন আছে। এই যে কন্ডিশন, মিনিমাম স্টুডেন্ট 20 দেন দি স্কলারশিপ ইজ অ্যাপ্লিকেবল, তার মানে পার ব্যাচে, আচ্ছা স্যার বেসিক হোক বা ফাউন্ডেশন হোক বা বেসিক প্লাস ফাউন্ডেশন, তার মানে পার ব্যাচ যদি মিনিমাম স্টুডেন্ট যদি 20টা থাকে, যদি 20টা যদি মিনিমাম স্টুডেন্ট হয় তবেই এটা আমরা অ্যাপ্লিকেবল করতে পারবো, আদারওয়াইজ কিন্তু অ্যাপ্লিকেবল করতে পারবো না, এটা কিন্তু খেয়াল থাকে। আজকে আপনি একটা কথা বলুন, আপনি যদি কোচিং এর টিচার যদি হন আর যদি ব্যাচে মাত্র 5 জন পড়ে, এই শুরু হচ্ছে তো, আমরা কি করে 5 জনে ওই স্কলারশিপ দিতে পারবো বলুন তো? যদি 20 জন হয়, যেদিন ব্যাচে 20 জন ছেলে হয়ে যাবে সেদিন থেকে ওই স্কলারশিপ স্কিম কিন্তু অ্যাপ্লিকেবল হবে। কি বললাম বোঝা গেছে? তাহলে 20 জন যদি হতে হয় তাহলে সেটা আপনারও রেসপন্সিবিলিটি পড়ছে আমাদেরকে সাপোর্ট করা। যে খবরটা, এই কোচিং এর খবরটা আপনি পেয়েছেন, আমি রিকোয়েস্ট করব, আর সেটা আপনার স্বার্থেও হবে যে সেটা যেন আপনি একটু শেয়ার করেন আপনার আর 4টা বান্ধবীর সঙ্গে, বা স্টুডেন্ট যদি দেখে থাকো তাহলে তুমিও কিন্তু তোমার বন্ধুর সঙ্গে শেয়ার করো। অলরেডি ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, আমি বুঝতে পারছি তোমাদের অধৈর্য লাগবে, তাই জন্য আর বেশি কিছু এলাবোরেট করব না। লাস্ট যে বললাম আমরা যে হাইব্রিড, কেন আমরা হাইব্রিড কেন আপনি বলুন স্যার এটা একটু। স্যার আমাদের হাইব্রিড বলার একটাই কারণ হচ্ছে স্যার, আমাদের সিলেবাসে আমরা মান্থে যেটা পড়াবো, যে চ্যাপ্টারটাই আমরা পড়াবো, সেই কন্টেন্টটা আমরা কিন্তু ইউটিউবে অতি অবশ্যই আপলোড থাকবে। এবং এটার একটা বিশেষত্ব হচ্ছে এটা কিন্তু ফ্রি ফর অল, অর্থাৎ সবার জন্য কিন্তু ফ্রি থাকবে। এর জন্য কোনো প্রাইভেট ভাবে আমরা চ্যানেলটাকে রাখবো না, আমরা পাবলিক করে রাখবো যাতে সবাই দেখতে পারে। যারা, অর্থাৎ এখানে দেখো ফিজ টু মাচ, যাদের কাছে মনে হচ্ছে যে ফিজটা আমার খুব বেশি লাগছে, আমি এফোর্ড করতে পারবো না, তাহলে কি আমরা রাজেশ স্যার বা সুমন স্যারের কাছে পড়তে পারবো না? না, ভুল ধারণা। ইউটিউবে আপলোড করা হবে কন্টেন্ট, সেই ইউটিউব থেকে তোমরা কিন্তু অতি অবশ্যই ফ্রিতে পড়তে পারবে। স্যার আপনি বলুন।
দেখো এরকম অনেকেই থাকতে পারে যে আমাদের কাছে পড়তে চাইছে কিন্তু পড়তে পারছে না, সেটা ফিনান্সিয়াল কারণ হতে পারে, বা সেটা তারা অনেকে তো বিষ্ণুপুরে থাকবে না, অনেকে হয়তো রাধানগর থেকে পড়তে আসছো, অনেকে হয়তো রামসাগর থেকে পড়তে আসছো, স্বাভাবিক আমাদের কোচিং জয়েন করতে পারবে না। তাদের জন্য আমরা সমস্ত কিছু যা কিছু অনলাইনে পড়ানো হবে, ওই যে বললাম আপনার ছেলে আমাদের কাছে প্রথমে অফলাইনে পড়বে, আগে আমরা তাকে ভালো করে শেখাবো, যাতে করে ফিউচারে যাতে করে 100 বার 200 বার 10 বার 5 বার 2 বার 3 বার যতবার খুশি আপনি চাইবেন ততবার খুশি আপনি অনলাইন থেকে রিভিশন করাবেন। রিভিশন সে যতবার খুশি করতে পারবে। আর একটা হাইব্রিড মডেল। হ্যাঁ, আর একটা কন্টেন্ট যদি বারবার ধরে রিভাইজ করে, একটা চ্যাপ্টার যদি বারবার ধরে রিভাইজ করে, তাহলেই তো তার লং টার্মে মনে থাকবে। আমি যে জিনিসটা আপনার ছেলেকে অফলাইনে পড়িয়েছি সেই জিনিসটা যদি অনলাইনে আবার যদি রিভাইজ করাই, তাহলে আপনার ছেলে এমনিতেই ইনবিল্ড মাথায় ঢুকে থাকবে। এখন ঘটনা হচ্ছে সবাই যে আমাদের ইনস্টিটিউশনে পড়বে এমনটা নয়, নাই পড়তে পারো, আপনার ছেলেও আমাদের কাছে নাই পড়তে পারে, কিন্তু আপনাদের জন্য এই কন্টেন্ট কিন্তু সম্পূর্ণ ফ্রি থাকবে। তাই জন্য আপনারা কিন্তু এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। কাল পরশু থেকে আমাদের ক্লাস 9-10-এর ভিডিও আপলোড করা কিন্তু অলরেডি শুরু হয়ে যাবে। তো আমাদের কাছে পড়তে হবে তার কোনো মানে নেই। আমি একটা কথা বলে দিই, যে ইউটিউবে পড়বে, যে আমার কাছে ফিজিক্যালি পড়বে না, সে কি শিখতে পারবে না? অবশ্যই। আমি আমার বেস্ট ইউটিউবে পড়াবো, কিন্তু অফলাইন গাইডেন্সটা, এই যে বললাম দেখুন, আমি তো ইউটিউবে আমি আমার বেস্ট দিয়ে পড়াবো। আমি একটা কথা পরিষ্কার বলে দিচ্ছি, যদি আমি ইউটিউবে যা পরিমাণ পড়াচ্ছি ওর থেকে ভালো কিন্তু অফলাইনে পড়াতে পারবো না। আমি ইউটিউবে আমার বেস্ট কন্টেন্ট দেবো, একদম আমার বেস্ট কন্টেন্ট দেবো। তাহলে আপনার ছেলে যদি ইউটিউবে যদি আমার কাছে না পড়ে যদি বেস্ট কন্টেন্ট পেয়ে যায়, তাহলে ছেলেটি আমার কাছে কেন পড়তে আসবে? এটা আমার মাথায় আপনার মাথায় প্রশ্ন হতে পারে, যে ছেলেটি, যে আমি তো পয়সা দিয়ে আপনার কাছে পড়াচ্ছি, যদি বিনা পয়সাতেই আমার কাছে পড়ে নিল তাহলে কেন আমার কাছে পড়তে আসবে? ওই যে বললাম, অফলাইনে আমি বুঝতে পারবো যে আপনার ছেলের সমস্যাটা এক্স্যাক্টলি কোন জায়গাতে। এই সমস্যাটা তো আমি ফিজিক্যালি বুঝতে পারবো। আপনার ছেলেকে যদি কাছাকাছি না পাই, আমি কি করে বুঝবো যে আপনার ছেলের এই অঙ্কতে এই জায়গাতে অসুবিধা আছে? ইন্টারেকশনটা হবে না। ইন্টারাকশনটা হবে। এবারে আমাকে যদি বুঝতে হয় যে আপনার ছেলের মুখস্থ বিদ্যাটা ভালো কিন্তু অঙ্কটা বুঝতে ভালো পারেন না, তাহলে আমি অঙ্কের উপর জোর দিতে পারবো। আপনার ছেলে অঙ্ক বুঝতে পারে কিন্তু মুখস্থ করতে পারে না, তাহলে মুখস্থের উপরে জোর দেবো। যদি আমি দেখি আপনার ছেলে বুঝতে পারে কিন্তু লিখতে পারে না, নোটস লিখতে অসুবিধা হয়, সেই জায়গাটা বুঝতে পারবো। যদি আমি দেখি আপনার ছেলে লেখাটা কম করেছে, লেখা প্র্যাকটিসটা বেশি করাতে পারবো। আর বাই দ্য ওয়ে, আমি আপনার সঙ্গে আপনার ছেলের বিষয়ে ডিসকাশন করতে পারবো। ওই যে মান্থলি স্কলারশিপ স্কিমটা বললাম না, মান্থলি যে এক্সামটা নেওয়া হবে, সেই এক্সামটা কিন্তু যখন রেজাল্ট পাবলিশ হবে, তখন আমি কথা দিলাম সেই যেদিন রেজাল্ট পাবলিশ হবে সেদিনে কিন্তু গার্জেনদের সঙ্গে আমার কিন্তু, বা সুমন স্যারও থাকবেন, আমিও থাকবো, আপনাদের একটা স্টুডেন্ট টিচার মিটিংও কিন্তু হবে। সেখানে আপনার ছেলের পজিটিভিটি কোথায় আছে, আপনার ছেলের নেগেটিভিটি কোথায় আছে, সেই সমস্ত বিষয় নিয়েও ডিসকাশন করা হবে। ঠিক আছে? তো মোটামুটি ফ্রিতে সব কিছু অ্যাভেলেবেল থাকবে। আমার কাছে পড়তে হবে তার কিন্তু কোনো মানে নেই, যে আমার কাছে পড়ছো না সেও কিন্তু বিনা পয়সায় পড়তে পারবে, কোনো ফিস লাগবে না। আমি চাই ছেলেমেয়েরা পড়ুক, তাই না স্যার? তাই স্যার, একদম। তো যাই হোক, ইউটিউবে সব কিছু আপলোড থাকবে, তোমরা চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আর অবশ্যই দেখো, এই জিনিসগুলো তোমাদের জন্যই করা হচ্ছে, তো তোমরা একটু শেয়ার করবে। তাহলে তোমার মানে যত বেশি শেয়ার হবে তত বেশি আমাদের কাজ করার মোটিভেশন জাগবে, যত বেশি ছেলে সাপোর্ট পাবো। তো যাই হোক, তো এবারে যারা আমার পড়ানো দেখতে চাও, যে যারা 11-12 পড়ছো, যারা আমার পড়ানো দেখতে চাইছো, আমার নাম রাজেশ দে, তো তারা সিম্পল সার্চ করবে, চ্যানেলের নাম তো অপদার্থবিদ, তুমি সিম্পল সার্চ করবে AP, অপদার্থবিদের শর্ট ফর্ম হচ্ছে AP। আমার নাম রাজেশ, তাহলে AP রাজেশ দে। তুমি যদি ইউটিউবে AP রাজেশ দে বলে সার্চ করো, তাহলেই তুমি আমার চ্যানেলটা পেয়ে যাবে। আমি তোমাকে সার্চ করে দেখাচ্ছি, দাঁড়াও। এই যে আমি বললাম না, AP রাজেশ দে বলে সার্চ করবে, দেখো আমি দেখাচ্ছি কি করে সার্চ করবে। এই যে এখানে আগে ইউটিউব লিখে নি, ইউটিউব, APRAJESHDEY, এটা লিখে সার্চ করবে। এ দেখো
আমার চ্যানেল চলে এসছে, ঠিক আছে, যাবে এখানে প্লেলিস্ট, এই যে গ্র্যাভিটেশন পড়ানো আছে, এই যে গ্র্যাভিটেশন পড়ানো আছে, কারেন্ট ইলেকট্রিসিটি পড়ানো আছে, কনসেপ্ট অফ ইলেকট্রিক মানে ইলেকট্রিক পোটেনশিয়াল অ্যান্ড ক্যাপাসিট্যান্স পড়ানো আছে, চার্জেস অ্যান্ড ইলেকট্রিক ফিল্ড পড়ানো আছে, সিম্পল হারমোনিক মোশন অ্যান্ড অসিলেশন পড়ানো আছে, ওয়েভস পড়ানো আছে, এত কিছু মোটামুটি পড়ানো আছে। তোমরা আমার চ্যানেলে যাও, যারা 11-12 পড়ছো তারা গিয়ে দেখো, তাহলেই মোটামুটি ডেমো ক্লাস তোমাদের হয়ে যাবে। প্লাস আমি এমনিতেও ক্লাস 9-10 পড়ানো অলরেডি আমি শুরু করে দেবো, ঠিক আছে। তো এইসব মোটামুটি পড়ানো হবে। আর যদি এখানে গিয়ে দেখো, দেখো না, এখানে খুললেই মোটামুটি তুমি দেখতে পাবে। চার বছরের কঠোর পরিশ্রম, 700-র বেশি পরীক্ষামূলক উড়ান। এই যে বাস, তো এরকম ভাবে মোটামুটি ক্লাসগুলো রয়েছে, তোমরা চাইলে দেখতে পারো। আর একটা কথা আমাদের বলা হয়নি, সেভেন এইট এবারে যারা 7-8 থেকে পড়তে চাইছো, আমরা ক্লাস 7-8 আগে থেকে বলে দিই, আমি ক্লাস 7-8 পড়াবো না, সুমন স্যারও ক্লাস 7-8 পড়াবেন না। পড়াতে পারেন, রিকোয়ারমেন্ট অনুসারে পড়াবেন, যখন মনে হবে একটু অ্যাডভান্সটা দেখিয়ে দেওয়া দরকার তখন দেখিয়ে দেবেন। যখন কোনো কেমিস্ট্রি পার্ট যেটা 9-10-এ কাজে লাগবে, সেটা অবশ্যই সুমন স্যার কেমিস্ট্রি পার্টটা পড়াবেন। যদি মনে হয় যে কোনো চ্যাপ্টার রয়েছে যেটা ক্লাস 9-10-এ ফিজিক্সের পয়েন্ট অফ ভিউতে কাজে লাগবে, সেটা আমি অবশ্যই পড়াবো। কিন্তু আপাতত তোমাদের ক্লাস 7 আর ক্লাস 8-এর জন্য একটা কনসেপ্ট মানে একটা ব্যাচ আমরা লঞ্চ করব। যদি তোমরা চাইছো বা যদি আপনারা চান যে আপনার ছেলে ক্লাস 7-8 থেকে একটা ভালো ইনস্টিটিউশনে পড়ুক অল্প টাকাতে, তাহলে আপনার ছেলেকে আপনি ক্লাস 7 থেকে ভর্তি করতে পারেন। ক্লাস 7-এ রয়েছে, ক্লাস 8 রয়েছে। এইখানে কিন্তু একদম মানে একদম ফুল সায়েন্স গ্রুপটা অলরেডি ডিসকাস হবে, এবং সায়েন্স এবং ম্যাথ, সায়েন্স থাকবে, ম্যাথ থাকবে, প্লাস আমি বলবো যে একদম ওই তোমার সরকারি বইতে যেমন থাকে তেমনটা কিন্তু হবে না। তখন আপনার ছেলের কিউরিওসিটি কিন্তু ক্লাস 7-8 থেকেই তৈরি হয়। একদম কিউরিওসিটিটাকে ডেভেলপ করে যে সমস্ত জিজ্ঞাসাগুলো আপনার দেখবেন ক্লাস 7-8-এ যখন ছেলে পড়ে না, তখন তার মধ্যে জিজ্ঞাসা খুব বেশি থাকে, স্যার এটা কি করে হলো, স্যার ওটা কি করে হলো। তো প্রত্যেকটা জিনিসকে কিন্তু সেরকম করে খুঁটিয়ে দেখা হবে। প্লাস একটা ওয়েল ম্যানেজ সিলেবাসে ভালো করে শেষ করানো হবে। সেটা আমি এখান থেকে তো সমস্ত কিছু এক্সপ্লেন করতে পারবো না, আমি সিনারিওটা এক্সপ্লেন করলাম যে ইউনিটের পয়েন্ট অফ ভিউ থেকে। আপনার ছেলেকে আপনি যদি চান যে ক্লাস 7 থেকে ক্লাস 8 থেকে আপনি একটা ভালো কোচিং এ পড়াবেন, যেখানে আপনার ছেলে মোটামুটি সেই ফাউন্ডেশন ক্লাসটা করার জন্য মেন্টালি প্রিপেয়ার হবে, তাহলে অবশ্যই আপনার ছেলেকে ক্লাস 7-8-এর এই ব্যাচে অবশ্যই এনরোল করাতে পারেন। এর ফিস কিন্তু খুবই নমিনাল রাখা হয়েছে। এর ফিস আমি আপনাদের জন্য 500 টাকা রেখেছি। 500 টাকাতে সে সায়েন্স পড়তে পারছে এবং ম্যাথ পড়তে পারছে, অনলি 500 টাকা। আর একটা কথা, হ্যাঁ স্যার কি বলুন, স্কলারশিপটা কেদের জন্য করব? স্যার আমার মনে হয় স্কলারশিপটা এদের জন্য চালু এখনো পর্যন্ত আমরা পেরে উঠবো কিনা জানি না, তবে 9-10-এর জন্যই থাক। আপনি কি মনে করছেন? ডিমান্ড অনুযায়ী করাটা তো খুব কঠিন হয়ে যাবে স্যার। হ্যাঁ, যদি আপনাদের রেসপন্স ভালো পাই, আগে দেখি কিরকম। যদি আপনাদের রেসপন্স ভালো পাই, যদি স্টুডেন্ট ভালো হয়, যদি আমরা একটা মিনিমাম রেভিনিউ জেনারেট করতে পারি, দেখুন স্যারদেরও তো একটা বেতন দিতে হবে, স্যারদের একটা ফিস থাকবে, সেটা যদি আমরা জেনারেট করতে পারি আপনাদের ভালোবাসার মাধ্যমে, তাহলে আমরা অবশ্যই এই স্কলারশিপ স্কিমটা, আমি কথা দিলাম, আমি ফাউন্ডার, আমি কথা দিলাম, এই স্কলারশিপ স্কিমটা মান্থলি যে স্কলারশিপ স্কিম সেটা ক্লাস 7-8-এর জন্যও থাকবে, কিন্তু সেটা আপনাদের সাপোর্টের উপর ডিপেন্ড করেছে। Exactly. যদি দেখি যে পার ব্যাচে
30 জনের মতো করে ছেলে হচ্ছে, তাহলে অবশ্যই এই স্কলারশিপ স্কিম ক্লাস 7-এ ক্লাস 8-এ থাকবে। আর লাস্ট যাওয়ার আগে একটা কথা বলে দিই, আপনাদের অনেকের ধারণা যে ব্যাচে 30 জন পড়লে 40 জন পড়লে ভালো পড়া হবে না। আমরা একটা কথা বলে দিই, আমরা যে এই ব্যাচ করব সেটা কিন্তু 70-80 মানে 30-40 জনের উপর ভিত্তি করে করব না, টাকা পয়সার উপর ভিত্তি করে করব না। আমাদের প্রত্যেকটা ব্যাচ স্পেশাল কেন জানেন? টাকা তো আপনি পুরোটা দেখলেন, টাকার উপরে কিন্তু আমাদের ব্যাচ স্পেশাল নয়। আমাদের ব্যাচ স্পেশাল হচ্ছে সমমেধা সম্পন্ন ছেলেদের, মেরিট। সমমেরিট সম্পন্ন ছেলেদের এক ছাতার তলায় রাখবো। যারা ভালো বুঝতে পারে তাদেরকে আমরা আলাদা গোত্রে রাখবো, যারা একটু দুর্বল, যাদেরকে ধরে ধরে শেখাতে হয়, তাদেরকে আরেক ঘরে রাখবো। একটা এক্সাম্পল নেওয়া যেতে পারে, আমাদের এটা হচ্ছে একটা হোটেল ভাবুন, যার ভেজ পোর্শন একটা আর নন ভেজ পোর্শন একটা। এখানে টাকা দিয়ে স্পেশাল নয়, মানে যে ভেজ খাবে তার আলাদা থাকবে, যে নন ভেজ খাবে তার আলাদা থাকবে। মানে যে ফাউন্ডেশন পড়বে, যে যে অ্যাডভান্স লেভেলে পড়তে চাইছে, যে যে নিটের ফাউন্ডেশনটা ক্লাস 9-10-এই শেষ করতে চাইছে, ক্লাস 9-10 থেকে শুরু, যে তার জেইর প্রিপারেশন, নিটের প্রিপারেশন ক্লাস 9-10 থেকে শুরু করতে চাইছে, তাদেরকে আমরা এক গোত্রতে রাখবো। আর যারা মোটামুটি বোর্ড, যারা অতটা উন্নত নয়, যারা সায়েন্সকে ভয় পায়, যারা সায়েন্সে নাম্বার পাচ্ছে না, যারা অঙ্ক করতে ভয় পাচ্ছে, যারা অঙ্ক ভালো পারছে না, যারা সায়েন্স মানে এই ফিজিক্স কেমিস্ট্রি মানে খুব কঠিন ব্যাপার হবে, তাদেরকে যাতে ভালো করে পড়াতে পারি তার জন্য তাদেরকে আলাদা গোত্রে রাখা হবে। সেখানে ধরে ধরে পড়ানো হবে, যেখানে ইচ অ্যান্ড এভরি ছেলেকে স্পেশাল ট্রিটমেন্ট দেওয়া হবে। ঠিক আছে, তো আপাতত ফিজিক্স আর কেমিস্ট্রি নিয়ে আমরা এই কোচিং শুরু করেছি। পরবর্তীকালে যদি আপনাদের রেসপন্স পাই বা পরবর্তীকালে কোনো শুভাকাঙ্ক্ষী টিচার যদি মনে হয় যে আমাদের সঙ্গে যোগদান করতে পারবেন, যদি মনে হয় ফিজিক্সের টিচার ভালো থাকবেন, যদি মনে হয় কেমিস্ট্রি টিচার আছেন ভালো, যিনি ভালো পড়াতে চাইছেন, ভালো পড়াতে পারবেন বা আপনাদের কনফিডেন্স রয়েছে, তাহলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আমাদের কন্ট্যাক্ট নাম্বার তো এখানে দেওয়া আছে। ঠিক আছে, জি স্যার। ফর মোর ডিটেলস আমাদেরকে কন্ট্যাক্ট করতে পারেন। আমার ফোন নাম্বার হচ্ছে এটা, আর সুমন স্যারের ফোন নাম্বার হচ্ছে এটা। ঠিক আছে, আপনারা যদি হোয়াটসঅ্যাপ করেন তাহলে অবশ্যই সুবিধা হয়। অনেকজন তো ফোন করেন, সবার ফোন রিসিভ করা পসিবল হয়ে ওঠে না। আপনারা অবশ্যই হোয়াটসঅ্যাপ করবেন, এটা আমার পার্সোনাল নাম্বার। ঠিক আছে, স্যারকেও করবেন, বা যদি খুব অসুবিধা হয় আপনি ফোন করে নিতে পারেন। তো আমাদের তরফ থেকে যা বলার আমরা বলে দিলাম। আমি নমস্কার, তাহলে আজকে এতটাই রইল, পরে আপনার সঙ্গে কোচিংয়ে কথা হচ্ছে। আপনি কিছু বলবেন স্যার? না স্যার, আর কিছু বলবো না, সবাই ভালো থাকবেন, এটুকুনি। ঠিক আছে।